আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের যে টপিকগুলো আমরা আলোচনা করব সেই টপিকগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার জন্য সরাসরি রিলেটেড এবং সরাসরি প্রশ্নে আসার মতো কিছু প্রশ্ন। এবং প্রথমেই বলে নেওয়া দরকার, আমাদের কিন্তু অ্যাডমিশন ফরম্যাটটি নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো কনফিউশন রয়েছে। আমরা এখনো চিন্তা করছি যে আসলে কোনো কারণে কোনো বিশ্ববিদ্যালয়কে অ্যাডমিশন ফরম্যাট পরিবর্তন করতে পারেন কিনা। যদি কোনো কারণে পরিবর্তন করে, আমরা কিন্তু দুই ধরনের প্রিপারেশন নিয়ে রাখছি। আপনারা কিন্তু আমাদের যে লেকচারটি রয়েছে সেই লেকচারে এমসিকিউ টাইপের যে সুবিধাটি সেটি আপনারা যেমন পাবেন, ঠিক একইভাবে এসকিউ বা শর্ট কোশ্চেন টাইপের যে সুবিধা সেটিও আমরা আমাদের লেকচারে বা আমি আমার লেকচারে প্রোভাইড করার চেষ্টা করব। সুতরাং কালক্ষেপণ না করে শুরু করবো এবং বলে রাখা ভালো, আজকে আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি এবং আজকে আমরা চেষ্টা করব আমাদের যে আন্তর্জাতিক পরিমণ্ডলের মহাকাশ ভিত্তিক অবস্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অন্যান্য পার্টিকুলার ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করব। কালক্ষেপণ না করে সরাসরি আমরা দেখে নেব আজকে আমাদের আলোচনার টপিকে কোন কোন বিষয়বস্তুগুলো থাকছে। এবং এটিও বলে নেওয়া ভালো যে আমাদের এই আলোচনার টপিকগুলোই কিন্তু মূলত সরাসরি ভর্তি পরীক্ষার সাথে সংযুক্ত, যেটি আমি শুরুতেই বললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার সব থেকে ইম্পর্টেন্ট টপিকটি হচ্ছে বিশ্বের পুরস্কার সমূহ। আমরা সবাই জানি এখান থেকে মাস্ট আসার মতো প্রশ্ন কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে এবং অনেক বেশি প্রশ্নই কিন্তু পরীক্ষায় সাধারণত চলে আসে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগ, এবং একটু আউটলাইন বলে নেওয়া ভালো এই টপিকের। সেটি হচ্ছে যে বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের যে টপিকটি রয়েছে সেটি আমরা দুইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা এটি চিন্তা করব যে আসলে অতীতে যেই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে গেছে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে আসার মতো সেই বিষয়গুলো, এবং আপকামিং যদি কোনো দুর্যোগ বা কৃত্রিম দুর্যোগ বা কোনো সম্ভাবনা টাইপের কোনো বিষয় আমরা জেনে থাকি সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। এবং রিসেন্ট টাইমের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, কারণ আমরা সবাই জানি সাধারণত সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ টাইপের বিষয়গুলোই প্রশ্ন চলে আসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্বের সাহিত্য সংস্কৃতি, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব যে আমাদের বিশ্বের যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলের অবস্থানটি আসলে কেমন রয়েছে। এবং সর্বশেষ ভেরি ইম্পর্টেন্টলি মহাকাশ এবং যে মহাকাশ ভিত্তিক অভিযান সমূহ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালক্ষেপণ না করে আমরা আমাদের শুরুতে আজকের আলোচনা আমরা শুরু করে দিই যে আমাদের প্রথম টপিক যেটি রয়েছে বিশ্বের পুরস্কার সমূহ। সেই সাপেক্ষে বিশ্বের পুরস্কার নিয়ে আলোচনা করার সময় সবার আগেই যেই কথাটি বা যেই পুরস্কারটি মাথায় আসবে সেটা হচ্ছে নোবেল পুরস্কার। এবং নোবেল পুরস্কার নিয়ে একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার কিন্তু আমাদের সাধারণত যেটা আমরা দেখি যে সাম্প্রতিক কালেই কিন্তু সব থেকে বেশি চলে এসেছে, এবং সেই কারণে নোবেল পুরস্কারের সাম্প্রতিক বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার আগে একটু বেসিক বিষয়গুলো দেখি যে আসলে নোবেল পুরস্কারের বেসিক বিষয়গুলো সম্পর্কে কি কি রয়েছে। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নোবেল পুরস্কারের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার, যেটা আমরা তথ্য প্রবাহ একটু ফলো করলে বুঝতে পারবো। সেটি খুবই গুরুত্বপূর্ণ যে বিশ্বের বর্তমানে যে সম্মানজনক বলতে সব থেকে শীর্ষ যে পুরস্কারটি আমরা ধারণা করে থাকি সেটি মূলত নোবেল পুরস্কার। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নোবেল পুরস্কার চালু হয় 1901 সালে, এবং এই প্রেক্ষাপটটা আমরা অনেকেই অনেক আগে থেকে জানি এবং সেই বিষয়টি একটু বলে নেওয়া ভালো। এছাড়াও সেটি হচ্ছে যে নোবেল পুরস্কার চালু করেন একজন সুইডিশ বিজ্ঞানী, এবং এই সুইডিশ বিজ্ঞানীর নাম যিনি তার নাম হলো, তিনি একই সাথে ডিনামাইটেরও আবিষ্কারক, তিনি হচ্ছেন আলফ্রেড নোবেল। তিনি মূলত এই নোবেল পুরস্কারটি চালু করেন। এবং আলফ্রেড নোবেলের যে মৃত্যু দিবস অর্থাৎ 10ই ডিসেম্বর 1896 সাল, এই দিন থেকেই কিন্তু পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে মূলত। এই ছিল নোবেল পুরস্কারের বেসিক যে জায়গাগুলো রয়েছে সেই বেসিক জায়গা। আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমাদের প্রথম যে নোবেল পুরস্কার যেটি কিনা 1901 সালে দেওয়া হয়, সেই প্রথম নোবেল পুরস্কারটি ক্ষেত্রগুলোতে কার কার নিকট প্রদান করা হয় সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত হন ফ্রান্সের সুলি প্রুধম। আমরা দেখতে পাচ্ছি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ছিলেন সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট। এছাড়াও শান্তিতে আরো নোবেল পুরস্কার পান ফ্রান্সের ফ্রেডরিক প্যাসি। আমরা দেখতে পাচ্ছি পদার্থে নোবেল পুরস্কার পান জার্মানির উইলহেম কনরাড রঞ্জন। আমরা দেখতে পাচ্ছি রসায়নে নোবেল পুরস্কার পান নেদারল্যান্ডের জোকেবাস ভ্যান হফ, তিনি রসায়নে নোবেল পুরস্কার পান। আমরা দেখতে পাচ্ছি চিকিৎসাতে নোবেল পুরস্কার পান জার্মানির এমিল ফন বিহরিং।
আমরা এছাড়া দেখতে পাচ্ছি অর্থনীতিতে 1969 সাল থেকে যেহেতু প্রবর্তিত হয়, এবং প্রথম নোবেল পুরস্কার পান নরওয়ের রাগনার ফ্রেশ এবং নেদারল্যান্ডের জ্যান টিনবার্জেন। সো বেসিক্যালি আমরা এখানে বুঝতে পারলাম যে অর্থনীতি ক্ষেত্রটি বেসিক একদম শুরু থেকে ছিল না, এটি 1969 সালে অ্যাড করা হয়, এবং এর আগে নোবেল পুরস্কার বাকি 5টি ক্ষেত্র তথা সাহিত্য, শান্তি, পদার্থ, রসায়ন এবং চিকিৎসা এই 5টি ক্ষেত্রেই মূলত প্রদান করা হতো। যেহেতু আমরা নোবেল পুরস্কারের এই অংশটুকু জেনে ফেলেছি, এবং আমরা একটু আপডেটেড ইনফরমেশনটা জানবো, কারণ আমরা অনেকেই জানি নোবেল পুরস্কার 2020 কিন্তু ঘোষিত হয়ে গেছে। তো সেই সাপেক্ষে আমাদের এটিও জেনে ফেলা খুব বেটার। নোবেল পুরস্কার 2020-এ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে 3জন নোবেল পুরস্কার পেয়েছেন। একজন হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভে জে আল্টার। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু এখানে সন্নিবেশিত করেনি, আপনারা একটু তথ্যগুলো দয়া করে টুকে নেবেন, আমি বলে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভে জে আল্টার তিনি প্রাপ্ত হন। এছাড়াও বাকি 2জন ছিলেন ইংল্যান্ডের মাইকেল হাউটন, এবং আরেকজন হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস এম রাইস। তো এরা মূলত চিকিৎসা বিজ্ঞানের পুরস্কারটি অর্জন করেন। এছাড়াও রসায়ন বিজ্ঞানে অর্জন করেন ফ্রান্সের এমানুয়েল কার্পেন্টিয়ের। এছাড়াও অপর আরেকজন যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন রসায়নে, তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোদনা। এছাড়াও ফিজিক্স তথা পদার্থবিজ্ঞানের 3জন এবার 2020 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এর মধ্যে একজন হচ্ছেন ইংল্যান্ডের রজার পেনরোস, একজন হচ্ছেন জার্মানির রেইনহার্ড গেনজেল, এবং আরেকজন হচ্ছেন আন্দ্রেয়া গেস, যিনি একজন জার্মান বিজ্ঞানী। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি, যেখানে সাধারণত নোবেল পুরস্কারের এই ক্যাটাগরি থেকে বেশিরভাগ সময় প্রশ্ন চলে আসে, এবং এটি খুব ভালোভাবে আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে 2020 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে একটি সংগঠন, যে সংগঠনটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP তথা বিশ্ব খাদ্য কর্মসূচি। এবং এই ফাঁকে একটু জেনে রাখেন, এই WFP এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোম, এবং এই শান্তিতে পুরস্কার তারা 2020 সালে তারাই পেয়েছে। সাহিত্য বিভাগে যে মানুষটি নোবেল পুরস্কার পেয়েছে তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস ক্লার্ক, এবং সর্বশেষ অর্থনীতি বিভাগে যে 2জন নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের পল আর মিলগ্রোম, এবং আরেকজন হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট বি উইলসন। সো এই ছিল মূলত নোবেল পুরস্কারের 2020 সালের যে লিস্ট, বা যারা কিনা 2020 সালে প্রাপ্ত হয়েছেন তাদের তালিকাটি আমি উচ্চারণ করলাম। সো এই হচ্ছিল নোবেল শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী আলোচনায় মুভ করব। আমরা দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার সংক্রান্ত অনন্য যে সম্মাননা, অর্থাৎ অতীতেও যারা নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে যেই মানুষগুলো খুবই গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছেন তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। সর্বপ্রথম যাকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মালালা ইউসুফজাই। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, কোন অর্থে সেটা আমি বলছি। প্রথমেই বলি, মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী, এবং ইনি হচ্ছেন সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, এবং তিনি আসলে উত্তর পশ্চিম পাকিস্তানের যে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, সেই প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে তিনি শিক্ষা এবং নারী অধিকারের উপর আন্দোলনের জন্য পরিচিত। এবং এই জায়গায় তার সংগ্রামটি হচ্ছে, যেই জায়গায় তিনি এই শিক্ষা এবং নারী অধিকারের আন্দোলনটি করেন সেই জায়গায় স্থানীয় তালিবান মেয়ে যারা রয়েছে তাদের বিদ্যালয় শিক্ষা লাভের উপর নিষেধাজ্ঞা জারি ছিল, এবং তার পরিবার সেই স্থানে অনেকগুলি বিদ্যালয় পরিচালনা করে থাকেন। এবং আমরা দেখতে পেয়েছি যে 2009 মালালা বিবিসির জন্য ছদ্মনামে একটি ব্লগ লেখেন, যে ব্লগে তালিবান শাসনের অধীনে তার জীবন এবং সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষার ব্যাপারে তার মতামত ব্যক্ত করেন। পরে আমরা দেখেছি গ্রীষ্মকালে সাংবাদিক অ্যাডান এলিক তার জীবন নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি তথ্যচিত্র নির্মাণ করেন, এবং মালালা সংবাদ মাধ্যম এবং টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দক্ষিণ আফ্রিকার যে আন্দোলন কর্মী ডেসমন্ড টুটু দ্বারা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। মূলত এটি ছিল তার অবস্থান, এবং তার কিন্তু আরো অনেক দুর্ঘটনা হয়েছে। তার হত্যা প্রচেষ্টা হয়, যে যখন কিনা তাকে তালিবান নেতারা হত্যা করার সিদ্ধান্ত নেন 2012 খ্রিস্টাব্দের 9 অক্টোবর। মালালা যখন পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফিরছিল, তখন একজন তালিবান বন্দুকধারী সেই বাসে উঠে পড়েন, এবং এই বাসে উঠে তারা মালালাকে চিনতে পারে 3টি গুলি ছোড়ে, যার মধ্যে কপালের বাঁ দিক দিয়ে ঢুকে মুখমণ্ডলও তার গুলি প্রবেশ করে, এবং পরবর্তী অংশে তিনি সুস্থ হয়ে ওঠেন। এবং প্রায় 5 ঘন্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সক্ষম হন। সো এই ছিল মূলত মালালা ইউসুফজাই, এবং তার যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, তিনি জাতিসংঘ বক্তব্য প্রদান করেন, এছাড়াও তিনি আরো অনেক পুরস্কারে ভূষিত হন, যেমন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার, মাদার টেরেসা পুরস্কার, এছাড়াও তিনি ফ্রেড ও অ্যানা জার্ভিস পুরস্কার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পুরস্কার, এগুলো তিনি অর্জন করে থাকেন। সো এটি ছিল মালালা ইউসুফজাই কর্তৃক যে বিভিন্ন অর্জন, এবং পাশাপাশি আমরা এটিও জেনে নিলাম তিনি সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেছেন, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এর পরবর্তীতে আমরা যে মানুষটির নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আনোয়ার সাদাত।
আনোয়ার সাদাত আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি, অর্থাৎ 1970 সালের 15 অক্টোবর থেকে 1981 সালের 6 অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন এবং তার জন্ম হচ্ছে 1918 সালের ডিসেম্বরে এবং তার মৃত্যু 1981 সালে এবং তিনি একেবারে 6 অক্টোবর নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এবং সাদাত ছিলেন 1952 সালের বিপ্লবে বাদশাহ ফারুককে ক্ষমতাচ্যুত করে স্বাধীন অফিসারদের মধ্যে অন্যতম সিনিয়র অফিসার এবং তিনি ছিলেন জামাল আবদেল নাসিরের ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি নাসিরের অধীনে আনোয়ার সাদাত 2 দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং 1970 সালে তিনি মিশরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সো এই ছিল মূলত আনোয়ার সাদাতের অবস্থান এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিনি যে কারণে নোবেল পুরস্কারের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তিনি 1967 সালের 6 দিনের যুদ্ধে তিনি ইসরায়েলের দখল করা অবস্থানকে কেন্দ্র করে 1973 সালে তিনি মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য তিনি যুদ্ধে নেতৃত্ব দেন এবং তিনি ইসরায়েলের সাথে আলোচনায় বসেন তিনি 1978 সালে এবং মিশর ইসরায়েল ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করান, তার আন্ডারেই স্বাক্ষর করা হয় এবং তিনি সাধারণভাবে মিশরীয়দের কাছে জনপ্রিয় হলেও এই চুক্তির বিষয়টি মূলত অনেকেই মুসলিম ব্রাদারহুড এবং বামপন্থীরা তারা প্রত্যাখ্যান করে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে ফিলিস্তিন ইস্যুতে তাদের সাথে আলোচনা প্রত্যাখ্যান করে আরব লীগে মিশরের সদস্যপদ স্থগিত ছিল এবং অনেকে মনে করেন এই শান্তি চুক্তি মূলত তার হত্যাকাণ্ডের পেছনে একটি ভূমিকা পালন করেছে। সো মেইন আমাদের যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে যে আনোয়ার সাদাত শান্তিতে নোবেল পুরস্কার পান এই ক্যাম্প ডেভিড চুক্তি নামক এই চুক্তিটির জন্য। সো এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তার জন্য। আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করবো, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা তার নাম দেখতে পাচ্ছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের অধিবাসী এবং তিনি 1940 সালের 28 জুন জন্মগ্রহণ করেন এবং তিনি একজন বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন এবং তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক, যেটি আসলে মূলত তাকে এই নোবেল পুরস্কারের জন্য অনেক বেশি উদ্বুদ্ধ করেছে এবং তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন এবং 2006 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে এবং তিনি প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কারটি লাভ করেন। এছাড়াও তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার তিনি অর্জন করে থাকেন এবং আমরা খুব ভালোভাবে এটি জানি যে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন এবং গ্রামীণ ব্যাংকের প্রায় 5 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে প্রায় 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে এবং এই ঋণের টাকার ফেরতের জন্য আবার গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতিও ব্যবহার করে, যেটি খুবই এফেক্টিভ অবস্থায় তাকে আরও অবস্থান তৈরি করে। এছাড়াও তিনি অন্য অনেকগুলো পুরস্কার পেয়েছেন, তার মধ্যে ম্যাক্সেসে পুরস্কার রয়েছে, নোবেল পুরস্কার তো বলেই ফেললাম, কেয়ার পুরস্কার রয়েছে, বিশ্ব খাদ্য পুরস্কার, পিফার শান্তি পুরস্কার রয়েছে, আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার রয়েছে, বিশ্ব ফোরাম পুরস্কার রয়েছে তার এই পুরস্কারের ঝুলির মধ্যে। এছাড়াও সেটি অর্জন করে থাকেন। এই ছিল মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান সেটি। আমরা এরপরে যে মানুষটি নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন লি ডাক থো, একজন বিপ্লবীর নাম লি ডাক থো। তিনি ভিয়েতনামের অধিবাসী এবং তার যে আলোচনা সেই আলোচনাটি আমরা একটু শুনে নিই। সেটি হচ্ছে যে লি ডাক থো মূলত 1911 সালের 14 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং 1990 সালের 13 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি নাম প্রদেশে জন্মগ্রহণকারী একজন ভিয়েতনামের বিপ্লবী, একজন জেনারেল, তিনি একজন কূটনীতিবিদ এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তৎকালীন সময় এবং যিনি কিনা কূটনীতিবিদ এবং ব্যবসায়ী ছিলেন হেনরি কিসিঞ্জার, তার সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। কিন্তু তার এখানে নামটি উল্লেখ করার কারণ হচ্ছে তিনি পরবর্তীতে ওই পুরস্কার গ্রহণে অস্বীকৃতি প্রদান করেন। কারণটি হচ্ছে যে তিনি শান্তি চুক্তি সম্পন্ন হয়নি দাবি করে থো এই পুরস্কার গ্রহণে অসম্মতি জানান, কারণ তাকে যেই কারণে নোবেল পুরস্কারটি দেওয়া হতো তিনি মনে করেন যে সেই কারণটি সম্পূর্ণরূপে সংগঠিত হয়নি। সো এই ধরনের কিছু বিষয়কে তিনি আলোচনায় নিয়ে এসে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজে পুরস্কার গ্রহণের ক্ষেত্রে অসম্মতি জানান এবং তিনি 1975 সালে তার উদ্যোগে উত্তর ভিয়েতনামের সাইগন এবং দক্ষিণ ভিয়েতনামের ক্ষেত্রে দখল করার পর ভিয়েতনাম যুদ্ধের ইতি ঘটে এবং তার লাইফের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় ছিল প্যারিস শান্তি চুক্তি। এই কারণে 29 মার্চ তৎকালীন সময় 1973 সালের 29 মার্চের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই শান্তি চুক্তির আন্ডারে সেনা প্রত্যাহার করে এবং এরপর আমরা দেখতে পেয়েছি যে উভয় পক্ষই তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং পরবর্তীতে যৌথভাবে প্যারিস চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নটি পরবর্তীতে সম্ভব হয় এবং যার কারণে আমরা দেখতে পেয়েছি যে লি ডাক থো তিনি কিন্তু আরও একজন নেতার সাথে সম্মিলিতভাবে ভিয়েতনামের এই স্বাধীনতার জন্য কাজ করেন। তিনি ছিলেন তার নাম হচ্ছে হো চি মিন, যিনি কিনা বলা হয়ে থাকে যে ভিয়েতনামের মহান নেতা হিসেবে তিনি খ্যাত। তো এই ছিল মূলত লি ডাক থো কেন্দ্রিক আলোচনা। আমরা এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে উইনস্টন চার্চিল।
উইনস্টন চার্চিল কিন্তু একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু রাজনীতিবিদও বড় এবং খুব প্রখ্যাত একজন রাজনীতিবিদ। এবং অনেক সময় উইনস্টন চার্চিল একাধারে কিন্তু ইংরেজ রাজনীতিবিদ এবং লেখকও ছিলেন এবং তার পুরো নাম ছিল তার যে উইনস্টন চার্চিলের পুরো নামটি ছিল মূলত উইনস্টন এক্সনার্ড পাওয়ার চার্চিল। সো বেসিক্যালি উইনস্টন চার্চিলের যে অবস্থান, তিনি সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত ছিলেন। এবং তিনি সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে এটি যে উইনস্টন চার্চিল একজন প্রখ্যাত রাজনীতিবিদ হওয়ার পরেও তিনি কিন্তু নোবেল পুরস্কারটি লাভ করেন সাহিত্যের মাধ্যমে। সো এই কারণেই মূলত তাকে অনন্য সম্মাননা বা এর তালিকাভুক্ত করা হয়েছে। এবং মোর ইম্পর্টেন্টলি উইনস্টন চার্চিলকে বলা হয় বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি 2002 সালের বিবিসির এক জরিপে সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন এবং তিনি 50 বছর রাজনীতির প্রথম সারিতে ছিলেন। এবং তিনি 1900 সালে তিনি হাউস অফ কমন্সে নির্বাচিত হন এবং তিনি প্রথম বিশ্বযুদ্ধের আগে তিনি প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ দ্য ট্রেড হোম সেক্রেটারি ছিলেন এবং তিনি লম্বা সময় ধরে তিনি ব্যাটালিয়নের ওয়েস্টার্ন ফ্রন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। উইনস্টন চার্চিল একাধারে কিন্তু যেটি বললাম শুরুতেই সেটি হচ্ছে তিনি একাধারে লেখক ছিলেন এবং তিনি খুব সুবক্তাও ছিলেন। তিনি অনেকগুলো বই রচনা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য স্টোরি অফ দ্য ম্যালাকান ফিল্ড ফোর্স, দ্য রিভার ওয়ার, এছাড়াও রয়েছে লর্ড র্যান্ডলফ চার্চিল, এছাড়াও রয়েছে মাই আর্লি লাইফ, রোভিং কমিশন। সো এই ধরনের গুরুত্বপূর্ণ বই তিনি কিন্তু রচনা করে থাকেন এবং তিনি আসলে 1965 সালের 24শে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। সো এই ছিল মূলত উইনস্টন চার্চিল কর্তৃক আলোচনা, আমরা যেটি একটু আগে জেনে নিলাম। এরপর আমরা যেই ব্যক্তি সম্পর্কে জানবো তিনি একজন প্রখ্যাত দার্শনিক, তার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল সম্পর্কে একটু বলে নিই। বার্ট্রান্ড রাসেলের মূলত সম্পূর্ণ নাম হচ্ছে বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল এবং তিনি একজন ব্রিটিশ দার্শনিক, একজন যুক্তিবিদ, একজন গণিতবিদ, একজন ইতিহাসবেত্তা, একজন সমাজকর্মী ছিলেন এবং একই সাথে একজন সমাজ সমালোচকও ছিলেন বটে। সো বেসিক্যালি বার্ট্রান্ড রাসেল তিনি আসলে 1872 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালের 2 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এবং বার্ট্রান্ড রাসেল আসলে অনেক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও খ্যাত ছিলেন এবং তার আগে একটু বলে নেওয়া ভালো, তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যেটা ছিল তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার অনেক স্বীকৃতি স্বরূপ, যেখানে তিনি মানবতার আদর্শ এবং চিন্তার মুক্তির উপর তুলে ধরেছেন। এবং বার্ট্রান্ড রাসেলের অনেক বই কিন্তু আমরা অনুবাদ হিসেবেও জেনেছি বা পড়েছি, যার মধ্যে মোতাহার হোসেন চৌধুরী বাংলাদেশে তিনি তার কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইটি বাংলায় অনুবাদ করেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং তিনি একটু আগে বললাম তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এবং মোর ইম্পর্টেন্টলি তিনি কিন্তু একই সাথে যুদ্ধ বিরোধী আন্দোলন করেছেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিরোধীর ভূমিকা নেন, যার কারণে তাকে 6 মাস কারাদণ্ড ভোগ করতে হয়। তাকে ক্যামব্রিজের অধ্যাপকের পদ থেকেও বরখাস্ত করা হয় এবং তিনি একাধারে বিজ্ঞানের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। তিনি 1949 সালে অর্ডার অফ মেরিট উপাধি লাভ করেন। এছাড়াও তিনি 1955 সালে রাসেল আইনস্টাইন ম্যানিফেস্টো প্রকাশ করেন। এছাড়াও তিনি 1958 সালে পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সুতরাং বলা যায় তিনি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তার যে অ্যাক্টিভনেসটি সেটি তিনি প্রমাণ করেন। সো এই ছিল মূলত বার্ট্রান্ড রাসেল সম্পর্কিত আলোচনা। আমরা দেখলাম যে নোবেল পুরস্কার সংক্রান্ত অতীত ভিত্তিক সম্মাননা যারা পেয়েছে তাদের একটি তালিকা আমরা দেখতে পেলাম। সো এই মানুষগুলোই মূলত নোবেল পুরস্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত ছিল। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা আমাদের অন্যান্য পুরস্কার নিয়ে একটু আলোচনা করব যে এর বাইরে আর কি পুরস্কার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই ইম্পর্টেন্ট পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার এবং বুকার পুরস্কারটি ইম্পর্টেন্ট বলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুকার পুরস্কারে কিছু তথ্য প্রবাহ রয়েছে। যেমন ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্য ম্যান বুকার পুরস্কার, এটির মূল নাম আসলে ম্যান বুকার পুরস্কারই বলা হয় এটিকে। এবং আমরা এটি দেখতে পেয়েছি যে আসলে প্রবর্তক ছিলেন যুক্তরাজ্যের বুকার ম্যাককলেন কোম্পানি, তিনি ছিলেন এটার প্রতিষ্ঠাতা। আমরা এটিও দেখতে পেয়েছি যে পরবর্তীতে প্রথম বুকার পুরস্কার যিনি লাভ করেন তিনি হচ্ছেন পার্সি হাওয়ার্ড নিউবে, তিনি প্রথম বুকার পুরস্কার লাভ করেন। আমরা এছাড়াও দেখতে পেয়েছি যে বুকার পুরস্কারের ক্ষেত্রে বুকার বিজয়ী প্রথম নারী ছিলেন বার্নিস রবিনসন। সো বুকার পুরস্কার সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের একটু সাম্প্রতিক বলে রাখি যে 2020 বুকার পুরস্কারের জন্য কিন্তু অনেক দীর্ঘ তালিকা রয়েছে মনোনয়নের। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বার্ন সুগার বইয়ের জন্য অবনী দোষী, এছাড়াও শ্যাডো কিং বইয়ের জন্য ম্যাজা ম্যানগিস্টার, এছাড়াও রয়েছে সুগি বাইন বইয়ের জন্য ডগলাস স্টুয়ার্ট, আরো অনেকেই রয়েছেন। আমি খুব বাছাই কিছু বিষয় বলছি যে আপনারা একটু খেয়াল রাখবেন রিসেন্ট টাইমের আপডেটের জন্য যে বুকার পুরস্কার একদম রিসেন্ট সময় কে আসলে অর্জন করতে পারলো এবং এই ম্যান বুকার পুরস্কার এটি কিন্তু খুব দ্রুত প্রদান করা হবে।
আমরা দেখতে পাচ্ছি পুলিৎজার পুরস্কার। সো পুলিৎজার পুরস্কারটি আসলে আমরা একটু দেখে নিব। পুলিৎজার পুরস্কার মূলত যুক্তরাষ্ট্রীয় পুরস্কারটি প্রদান করে থাকে এবং মোর ইম্পর্টেন্টলি পুলিৎজার পুরস্কারটি সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামে নামকরণ করা হয় এবং সাংবাদিকতার খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার এটি। আমরা এছাড়াও দেখতে পেয়েছি যে সাংবাদিক জোসেফ পুলিৎজার ছাড়া জোসেফ পুলিৎজার যে নামকরণটি করেন তার নামে নামকরণ করা হয়। এরপর যেই শাখায় এই পুরস্কারটি প্রদান করে সেটা হচ্ছে সাহিত্যে 6টি, সঙ্গীতে 1টি এবং সাংবাদিকতায় 14টি শাখায় এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কার সবচেয়ে বেশি আলোচিত। আমরা দেখতে পাচ্ছি যে পুলিৎজার পুরস্কারটি প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং মোর ইম্পর্টেন্টলি এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে 1917 সাল থেকে। এবং মোর ইম্পর্টেন্টলি আরেকটি বিষয় জানতে হবে, পুলিৎজার বিজয়ী প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে ProPublica, যেটি কিনা 2010 সালে এই পুরস্কারটি দেওয়া হয়। এবং আপনাদেরকে একটু সাম্প্রতিক তথ্য জানিয়ে রাখি, পুলিৎজার পুরস্কার 2020 সালে যে 3 জন পেয়েছেন এবং তারা কিন্তু জম্মু এবং কাশ্মীরের 3 জন চিত্র সাংবাদিক। তার মধ্যে একজন নাম হচ্ছে চন্নি আনন্দ, একজন নাম হচ্ছে মুক্তার খান এবং আরেকজনের নাম হচ্ছে দার ইয়াসিন। সো এই 3 জন ব্যক্তি জম্মু কাশ্মীরের 3 জন চিত্র সাংবাদিক এবং তারা প্রেক্ষাপটটি এরকম ছিল যে রাজ্য থেকে 370 ধারা তুলে দেওয়ার পর রাজ্যবাসীর যে জীবনের আকর্ষণীয় চিত্র এটিকে ক্যামেরাবন্দি করে সেটি প্রকাশ্যে আনার জন্য এই 3 জন নিউজ এজেন্সি অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে যুক্ত এবং তারা এই 3 জন পুরস্কার পান এবং তাদেরকে রাজ্য থেকে বিশেষ মর্যাদাও প্রদান করা হয়েছিল। সো এই ছিল মূলত চন্নি আনন্দের বা দার ইয়াসিন বা মুক্তার খান তাদের আলোচনা। এছাড়াও আমরা আরো অনেকগুলো আর্টিকেলকে দেখেছি যেগুলো কিনা পুলিৎজার পুরস্কার পেয়েছে, মূলত যেহেতু এটি সাংবাদিকতা ভিত্তিক পুরস্কার। এই ছিল মূলত আমাদের বিশ্বের পুরস্কার কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগ। আমি প্রথমেই আজকে আলোচনার শুরুতে বলেছি যে আমরা এই বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা করব সেটি হচ্ছে যে আসন্ন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাটি কোথায় এবং কিভাবে করে একদম রিসেন্ট বিষয়গুলো আমরা নিয়ে কাজ করতে পারি। যেমন হচ্ছে আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি যে আমেরিকার দাবানল, বেসিক্যালি আমেরিকার পশ্চিমাঞ্চল জুড়ে খুব রিসেন্টলি ভয়াবহ দাবানল তৈরি হয়েছে যেখানে কিনা 5 লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে এবং এটি কিন্তু 12ই সেপ্টেম্বরের ঘটনা, অর্থাৎ আমাদের এই বর্তমান বছরের 12ই সেপ্টেম্বরের ঘটনা এবং ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ, যে কারণে এটি আমাদের জানতে হবে। এবং এখানে প্রায় 7,46,000 একর জমির গাছপালা, ফসলাদি বা ঘরবাড়ি পুড়ে গেছে। সো এই কারণে আমেরিকার দাবানল সম্পর্কিত বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এরপরে যে বিষয়টি সম্পর্কে জানবো যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে বারোয়া বুঙ্গা অগ্নুৎপাত। আমরা সবাই জানি যে আমাদের অগ্নুৎপাতের ক্ষেত্রে অনেকগুলো অগ্নুৎপাত বা লাভা রয়েছে যেগুলো নিষ্ক্রিয় কিংবা অনেকগুলো রয়েছে যেগুলো সক্রিয়। তো সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বারোয়া বুঙ্গা অগ্নুৎপাত মূলত এই অগ্নুৎপাতটি আগ্নেয় উপত্যকায় ঘটবে, যার ফলে আইসল্যান্ডের কাছে একটি ভয়াবহ ভূমিকম্প হতে পারে, এটি সবাই আশঙ্কা করছে। এবং এই একবারে বড় ভূমিকম্প না হলেও প্রায় কম সময়ের মধ্যে একাধিকবার ওই এলাকার ভূমি কেঁপে উঠবে, যেটি আমাদের জন্য সবচেয়ে আশঙ্কার বিষয়। সেই বারোয়া বুঙ্গা বা চিলির নিকট যে অগ্নুৎপাতের আশঙ্কাটি সেটি এখন পর্যন্ত খুবই সমস্যাযুক্ত অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা মহাদেশ তথা চিলিতে ভূমিকম্প। সো বেসিক্যালি চিলিতে যে ভূমিকম্প বিজ্ঞানীদের মতে 2065 সালের মধ্যে বহুবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠবে চিলি এবং যে আশঙ্কাটি করা হচ্ছে সেটি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা থাকবে 8.2 এবং যেহেতু 8.2 মাত্রা রিক্টার স্কেলে এই পরিমাণ ভূমিকম্প অনুষ্ঠিত হবে এবং আশঙ্কা করা হচ্ছে এর ফলে সুনামি ঘটার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিনা বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগ আরো ভয়ঙ্কর আকার রূপ নেবে। আপনারা দেখতে পাচ্ছেন জাপানের জোড়া ভূমিকম্প, যেটি আমরা দেখতে পাচ্ছি জাপানের জোড়া ভূমিকম্প 2020 সালের গবেষকদের মতে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। জোড়া ভূমিকম্প, যে জোড়া ভূমিকম্পের তীব্রতা কিন্তু অনেক লম্বা সময় অনেক বড় অঙ্কে ছড়িয়ে যেতে পারে। এটি হচ্ছে জাপানের জোড়া ভূমিকম্পের যে একটি আশঙ্কা সেটি। আপনারা পরবর্তী দেখতে পাচ্ছি জাপানের পার্বত্য অঞ্চল ভিত্তিক অগ্নুৎপাত। আমরা সবাই জানি যে কোনো অগ্নুৎপাত বা যে কোনো লাভা যখন কিনা নির্গত হয় তখন সেটি যদি অগ্নুৎপাত কেন্দ্রিক অবস্থান থেকে ছড়িয়ে যায় তবে সেটি কিন্তু অনেক লম্বা সময় একটি ক্ষয়ক্ষতির আশঙ্কা বা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। সো বেসিক্যালি জাপান তার এই পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে বেশ কয়েকবার এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এখনো আশঙ্কা করা হচ্ছে যে জাপানের পার্বত্য অঞ্চলগুলোতে মারাত্মক অগ্নুৎপাত হতে পারে, যেখানে কিনা জাপানের অধিবাসী যারা রয়েছে তারা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এবং ক্ষয়ক্ষতি হওয়া হয়তোবা এর আশঙ্কার মধ্যে পড়ে। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি পেরুর অরেগাওতে সুনামি। এই সুনামির একটি বিষয় এবং অরেগাওতে মূলত সুনামি 2065 সালের মধ্যে
এই সিসমোগ্রাফ যন্ত্রের 8 থেকে 9 তীব্রতা নিয়ে এই সুনামি ধেয়ে আসতে পারে, এই আশঙ্কাটি করা হচ্ছে। এবং এই পেরুর এই সুনামিটি এতটাই ভয়াবহ আশঙ্কা করা হচ্ছে যাতে কিনা ধারণা করা হচ্ছে দক্ষিণ আমেরিকার মহাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সুনামিটা হতে যাচ্ছে। এবং সেই কারণে এই সুনামি সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটিও আমাদের বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের আপকামিং যে ডিজাস্টার তার মধ্যে একটি ভয়াবহ ডিজাস্টার হিসেবে চলে আসতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিবিয়ান সাগরে যে সুনামি, অর্থাৎ ক্যারিবিয়ান সাগরে যে সুনামি, সেটি লন্ডন কলেজ বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে ভয়াবহ সুনামি দেখা দিতে পারে ক্যারিবিয়ান সাগরে। এবং অনেকেই মনে করছেন যে এর সুনামির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিস্তীর্ণ অংশ রয়েছে সেটি সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে, যেটি অনেক বড় একটি আশঙ্কা, যেখানে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সমস্যার মধ্যে পড়তে পারে। আমরা ক্যারিবিয়ান সাগরের সুনামির আগেই আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্লাবন। তো অনেকে মনে করছেন যে প্লাবন মহাকাশ গবেষক সংস্থা নাসার দেওয়া তথ্য অনুসারে 2050 সালের মধ্যে ভয়াবহ প্লাবনের কবলে পড়তে চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। তো আমাদের এই আসন্ন দুর্যোগগুলো সম্পর্কে একটু ধারণা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়ার ভূমিকম্প নিয়ে কথা হচ্ছে, যে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প বিধ্বংসী একটি বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হতে পারে ক্যালিফোর্নিয়া, যেখানে কিনা রিক্টার স্কেলে 8 কিংবা তার থেকেও বড় মাপের ভূমিকম্প হতে পারে, এমনটাই দাবি করেছে যে ভূমিকম্প গবেষক সংস্থা যারা রয়েছে USGS, তারাই মূলত ভূমিকম্প নিয়ে আলোচনাগুলো করে থাকে। এবং লাস্টলি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সৌরঝড়, এবং সবাই আশঙ্কা করছেন এটি ভয়ানক সৌরঝড় আগামী 1 দশকের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলছে এবং বিশ্বের প্রায় সমগ্র প্রান্তেই এই সৌরঝড়ের প্রভাবটি পড়বে। এবং অনেকে ধারণা করছেন যে এই সৌরঝড়টি মূলত বিপুল পরিমাণ অবস্থান, অর্থাৎ সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণের ফলে একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীর বুকে আঘাত করতে পারে। এবং বিজ্ঞানীরা যেটি বলছেন সেটা হচ্ছে এই ঝড়ে বিপুল পরিমাণ সৌরকণা প্রতি সেকেন্ডে 1600 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে। অনেকে মনে করছে যে এই ঝড়ে মানুষের হয়তো বা কোনো ক্ষতি হবে না, কিন্তু ঝড়ের প্রভাবে বিদ্যুৎ এবং স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এবং বিমান চলাচলে বিঘ্ন হতে পারে। এবং গত 5 বছরে যতগুলো সৌরঝড় পৃথিবীকে আঘাত করেছে তার মধ্যে সবচেয়ে বড় হতে পারে। এবং এই ঝড়ের প্রভাবটি উত্তর গোলার্ধে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে এটি দেখা যেতে পারে। এই ছিল মূলত সৌরঝড় ভিত্তিক আশঙ্কা, যেটি আমরা জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে জানলাম যে আসন্ন কি কি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আমাদের রয়েছে। আমরা এবার কিছু অতীত দুর্যোগ সম্পর্কে জানবো। আমরা এখানে 3টি গুরুত্বপূর্ণ বা সাম্প্রতিক বা বৈশ্বিক ভয়ঙ্কর দুর্যোগ সম্পর্কে আমরা জানবো, সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। এখন প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে যে ইতালির ভূমিকম্প, যেটি কিনা 2016 সালে সংঘটিত হয়েছে এবং এটি নিয়ে এর ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি ছিল। এবং ধারণা করা হয় যে ইতালিতে যে ভূমিকম্প রয়েছে গত 30 বছরের মতো সবচেয়ে ভয়াবহতম ছিল এবং এতে মিনিমাম 250 মানুষের মৃত্যু হয়, কয়েক হাজার মানুষ আহত হয়। এবং এটি 24শে আগস্ট ইতালির মধ্যাঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে এবং সবাই ধারণা করেন এবং দেখেন যে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.2। অনেকগুলো ভবন ধসে পড়ে, প্রায় 250 মানুষ মারা যায় এবং মৃতের সংখ্যাও পরবর্তীতে আরো বৃদ্ধিও পায়। আমরা দেখতে পেয়েছি যে এই সময়টিতে ইতালিতে এছাড়াও কিন্তু এর আগেও আমরা অনেকগুলো অবস্থান দেখেছি ভূমিকম্পের, কিন্তু তারপর সকল সময়ের থেকে ইতালির এই ভূমিকম্পটি সব থেকে ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ ক্ষয়ক্ষতির দৃষ্টিকোণ থেকে। এবং এর যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি পোষণের ক্ষেত্রেও কিন্তু খুবই সমস্যা পড়তে হয়েছে তৎকালীন সরকারকে। আমরা এরপরে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যারিকেন প্যাট্রিসিয়া। হ্যারিকেন প্যাট্রিসিয়া সেটি সংঘটিত হয় 2015 সালে এবং মোর ইম্পর্টেন্টলি এই হ্যারিকেন প্যাট্রিসিয়ার ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বিশাল ছিল এবং এটি 2015 সালের 20 অক্টোবর থেকে 2015 সালের 24 অক্টোবর পর্যন্ত এটি স্থায়ী হয়। এবং হ্যারিকেন প্যাট্রিসিয়া হচ্ছে পশ্চিম গোলার্ধের একটি সক্রিয় শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটি কিনা পশ্চিম মেক্সিকোর উপকূলের দিকে আঘাত হেনেছিল এবং বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে সাম্প্রতিককালের পশ্চিম গোলার্ধের ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে তীব্রতম বলে প্রমাণ করেছে, কেননা এর বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 345 কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর। এবং মেক্সিকো, মধ্য আমেরিকা এবং টেক্সাসের অনেকগুলো অঞ্চল মূলত এই ক্ষতির শিকারটি হয় এবং পরবর্তীতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই হ্যারিকেন প্যাট্রিসিয়ার ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির অবস্থান লক্ষ্য করা যায়। আমরা এরপরে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেপালের ভূমিকম্প, যেটি কিনা 2015 সালে সংঘটিত হয়। সো বেসিক্যালি 2015 সালে নেপালের ভূমিকম্পটি কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতির দৃষ্টিকোণ থেকে, কারণ এটি 7.8 বা 8.1 মাত্রার ভূমিকম্প, যেটি কিনা 2015 সালের 25 এপ্রিল এটি নেপালের লামজং এর পূর্ব দক্ষিণ পূর্ব কেন্দ্রস্থল থেকে আনুমানিক 29 কিলোমিটার এলাকায়
এটি সংঘটিত হয় বা গভীরে এটি সংঘটিত হয়। এবং আমরা দেখেছি যে 1934 সালের ভূমিকম্পের পর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল নেপালে, যেখানে কিনা নেপাল সহ ভারত, চীন এবং বাংলাদেশেও আঘাতটি লক্ষ্য করা যায় এবং যেখানে কিনা প্রায় 6,500 মানুষের অধিক মানুষ নিহত হয়েছে। এবং এই ভূমিকম্পের ফলে মাউন্ট এভারেস্টে যে মৃত্যু সংখ্যা অর্থাৎ তুষার ধসের যে মৃত্যু সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবং নেপাল জুড়ে বিশাল পরিমাণ কম্পন আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিপুল পরিমাণ, যেহেতু মাউন্ট এভারেস্টে তুষার ধস হয়েছে, বিপুল পরিমাণ সমস্যা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে অনেক উন্নত বিশ্বের অনেক দেশগুলো তারা কিন্তু এখানে পরবর্তীতে ত্রাণও প্রেরণ করে এবং নেপালের ভূমিকম্প, আমরা এই যে 3টি দুর্যোগ নিয়ে আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে শোচনীয় ভূমিকম্প হিসেবে ছিল। সো আমরা যেটি জানলাম সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক দশকের মধ্যে একেবারে ভয়ঙ্কর দুর্যোগ কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুর্যোগের কথা যেহেতু চলে আসলো, আমি একটু বলে রাখি করোনা ভাইরাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই করোনা ভাইরাস কিন্তু দুর্যোগের চেয়ে কোনো অংশ কম না। সো এই বিষয়টি কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। করোনা ভাইরাস সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো আমাদের জেনে ফেলতে হবে। যেমন করোনা ভাইরাসে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু এখন পর্যন্ত নিয়মিত অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, নতুন প্রায় 1604-এর মতো শনাক্ত হয়, মৃত্যুবরণ করা অনেক বেশি। সো বেসিক্যালি এই মহামারীর ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং এই করোনা ভাইরাস যে কোভিড-19 এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিভাবে করে অনেক বেশি ছড়িয়ে গেছে সারা বিশ্বে। বাংলাদেশে কিন্তু 11ই মার্চের পর আমরা দেখেছি যে এটিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে, 26শে মার্চ প্রথম নিহত ব্যক্তি পাওয়া গেছে এবং এর পরবর্তীতে আমরা এখন পর্যন্ত লকডাউনের যে অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বা কোয়ারেন্টিনে থাকার মতো যে কন্ডিশন। সো আপনারা সাম্প্রতিককালের দুর্যোগ যেহেতু আলোচনা করছেন বা আমরা আলোচনা করছি, এই পড়াশোনার মধ্যে করোনা ভাইরাসের সংক্রান্ত যে ডিসকাশনটি সেটিও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রাখলে সবচেয়ে বেটার হয়। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিশ্বের সাহিত্য সমূহ। এর মধ্যে আমরা প্রথমে দেখে নেব বিভিন্ন শাস্ত্রের জনক হিসেবে কাদেরকে আসলে অভিহিত করা হয় এবং এই আলোচনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে বিভিন্ন শাস্ত্রের জনক হিসেবে কারা কারা সুবিখ্যাত অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিহাস শাস্ত্রের জনক ছিলেন হেরোডোটাস, দর্শন শাস্ত্রের জনক বলা হয় সক্রেটিসকে, বিজ্ঞানের জনক বলা হয় থেলিসকে, থেলিস কিন্তু একজন প্রাচীন গ্রিক দার্শনিকও বটে, উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস, প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, একই সাথে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে, সমাজ বিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোথকে, অঙ্কশাস্ত্রের জনক বলা হয় আর্কিমিডিসকে, বীজগণিতের জনক বলা হয় আল খোয়ারিজমিকে, জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে এবং রসায়ন শাস্ত্রের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। সো কেন এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে যে এগুলো কিন্তু প্রত্যেকটি মৌলিক বিষয়াবলীর মধ্যে পড়ে এবং আপনারা সকলেই জানেন ভর্তি পরীক্ষা কিন্তু মৌলিক বিষয়াবলী থেকে বিপুল পরিমাণ প্রশ্ন চলে আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে। সুতরাং এই শাস্ত্রীয় যে জনক বা বিভিন্ন শাস্ত্রের যে জনকের আলোচনা আমরা করলাম এটি জেনে ফেলা খুবই বেটার। আমরা আমাদের পরবর্তী আলোচনার ক্ষেত্রে লক্ষ্য করি যে বিশ্বের সংস্কৃতি এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে। সংস্কৃতি বিভিন্ন রকমভাবে এটি বলা যায় যে বিভিন্ন রকমভাবে এই বিষয়টি ব্যাপ্তিমূলক অবস্থানে রয়েছে এবং এই আলোচনা করার আগে আপনাদের একটু বলে নিই, যদি বিশ্বের সংস্কৃতি নিয়ে যে আলোচনা সেক্ষেত্রে মোর ইম্পর্টেন্টলি যদি এরকম হয় যে বিশ্বের সংস্কৃতি নিয়ে আলোচনার ক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন ফরম্যাটে শর্ট কোশ্চেন টাইপের প্রশ্ন চলে আসছে, তাহলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই সংস্কৃতি টাইপের প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা রয়েছে। আমি আবার বলছি, যদি এমসিকিউ ব্যতীত অন্য কোনো প্রশ্ন আসে অর্থাৎ শর্ট কোশ্চেন টাইপের, তাহলেও কিন্তু এই আলোচনা দরকারটি রয়েছে। এবং এছাড়া যদি কোনো কারণে এমন হয় যে আসলে এমসিকিউর মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো খুব ডিটেইলিং এর মাধ্যমে দেওয়া, অর্থাৎ এক লাইনের মতো একটি অবস্থান জুড়ে অপশনগুলো রয়েছে, সো সেই ক্ষেত্রে এই এক লাইনের মতো অপশনগুলো যদি থাকে আপনার ভালোভাবে বোঝার জন্য কিন্তু একটু ডিটেইলিং এ এই বিষয়গুলো জেনে ফেলতে হবে। তো আমরা তথ্য প্রবাহগুলো একটু আমরা দেখি। নৃবিজ্ঞানী টেইলরের ভাষ্যমতে সমাজের সদস্য হিসেবে অর্জিত নানা আচরণ, যোগ্যতা এবং জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আদর্শ, আইন, প্রথা ইত্যাদির একটা যৌগিক সমন্বয় হলো সংস্কৃতি। সো আশা করি আমরা এটি একটি সংস্কৃতির সংজ্ঞা বলা চলে। সো বেসিক্যালি এটি হচ্ছে সংস্কৃতির সংজ্ঞা, আমরা যেটি বুঝতে পারলাম। আমরা আরেকটি সংজ্ঞা দেখবো যেই সংজ্ঞাটি সবচেয়ে বেশি পরিচিত আমরা সবাই, এবং এই সংজ্ঞাটি কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষাতেও কিন্তু চলে আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংজ্ঞাটি হচ্ছে যে ম্যালিনস্কির বক্তব্য মতে সংস্কৃতি হলো মানব সৃষ্ট এমন সব কৌশল বা উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য চরিতার্থ করে। এটি ছিল মূলত সংস্কৃতি। আমরা কিছু ফিজিবল বা কিছু বাস্তব ফেস্টিভ্যালের কথা আমরা আলোচনা করবো। যেমন দেখতে পাচ্ছি আমরা স্নো অ্যান্ড আইস ফেস্টিভ্যাল, এটি মূলত একটি
তুষার ভাস্কর্যের প্রদর্শনী, যেটি কিনা প্রতি শীতে চীনের হারবিনে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং এটি শুরুতে কেবল চীনাদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে এটি একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লা টমাটিনা, এবং এই উৎসবটির কথা আমরা অনেকেই জানি, অনেকে টিভিতে আমরা দেখেছি, অনেকে বিভিন্ন মুভিতে আমরা দেখেছি। তো বেসিক্যালি এই উৎসবটি প্রতি আগস্টের শেষ বুধবার স্পেনের বুনোলে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং নিছক আনন্দের জন্য স্পেনের অধিবাসীরা একে অপরের গায়ে টমেটো ছুঁড়ে মারে। এটি আসলে একটি সাংস্কৃতিক পন্থা তাদের নিজস্ব। আমরা দেখতে পাচ্ছি পিংশি ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, যেটি অনুষ্ঠিত হয় তাইওয়ানের তাইপেতে এবং এটিও খুবই প্রাচীন একটি উৎসব। আমরা দেখতে পাচ্ছি 1996 সালে কোরিয়ার বরিয়ং শহরের উপকূলবর্তী কাদা থেকে তৈরি প্রসাধনীর বিজ্ঞাপনের উদ্দেশ্যে মাড ফেস্টিভ্যালের সূচনা হয়। সো মাড ফেস্টিভ্যালটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল, যেটি কিনা ইংল্যান্ডের সমারসেটে প্রত্যেক জুনে 5 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়, যেখানে কিনা এই ফেস্টিভ্যালকে বলা হয় গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল। আমরা দেখতে পাচ্ছি ডে অফ দ্য ডেড, অর্থাৎ মৃতদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর মেক্সিকোতে এই উৎসবটি পালন করা হয় এবং এটি মূলত তারা এই মৃতদের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে গিয়ে তারা সেই উৎসবটি তারা পালন করে থাকেন এবং এটিও কিন্তু মোটামুটি একটা আলোচ্য বিষয় বটে। এই ছিল মূলত আমাদের বিশ্বের সংস্কৃতির একটি চিত্র। আমরা চিত্রের মাধ্যমে অন্তত এটি বুঝতে পারলাম যে আসলে সাংস্কৃতিক ধরন বিশ্বভেদে বা বিশ্বের বিভিন্ন এলাকা ভেদে কতটা ভিন্ন হতে পারে। সেই সাপেক্ষে এই বিষয়টি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিখ্যাত সাহিত্যিক। আমরা এখন বিখ্যাত সাহিত্যিকদের নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রথমে যে সাহিত্যিককে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গেটে, এবং তাকে নিয়ে আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার পুরো নাম হচ্ছে ইউহান ভলফগাং ফন গেটে এবং তিনি যেহেতু জার্মান তার নামটি এরকম। আমি আবার বলছি ইউহান ভলফগাং ফন গেটে। সো বেসিক্যালি তিনি 1749 সালের 28 আগস্ট জন্মগ্রহণ করেন এবং তিনি 1832 সালের 22 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এবং তিনি আসলে কেমন সাহিত্যিক ছিলেন? তিনি আসলে একজন জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ এবং প্রশাসনিক কর্মকর্তা ছিলেন এবং তার সাহিত্য কর্মের মধ্যে রয়েছে অনেকগুলো ক্ষেত্রে 4টি উপন্যাস রয়েছে, মহাকাব্য রয়েছে, গীতিকাব্য রয়েছে, গদ্যকাব্য রয়েছে, নাটক রয়েছে, স্মৃতিকথা রয়েছে, আত্মজীবনী রয়েছে এবং তিনি নন্দনতাত্ত্বিক সমালোচনাও করেছেন এবং তিনি শরীরবিদ্যা বিষয়ক রচনাও তিনি করেছেন। তিনি মোর ইম্পর্টেন্টলি অসংখ্য খণ্ড রচনা, প্রায় 10 সহস্রাধিক চিঠি এবং প্রায় 3000 চিত্রকর্ম করেন এবং তাকে বলা হয় আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক হিসেবে তাকে বিবেচনা করা হয়। এবং তার সম্পর্কে আমরা জানতে পারি যে জর্জ ইলিয়ট বলেছিলেন যে জার্মানির শ্রেষ্ঠতম গুণী ব্যক্তি হচ্ছেন এবং পৃথিবীর সর্বশেষ সত্যিকারের বহুশাস্ত্রজ্ঞ তিনি ছিলেন। গেটে একাধারে কবিতা, নাটক, সাহিত্য, ধর্মতত্ত্ব, মানবতাবাদ এবং বিজ্ঞানের ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। এবং গেটের সেরা সাহিত্য কীর্তি বলা হয় তার 2 খণ্ডের নাটক ফাউস্ট। এই ফাউস্টকে বলা হয় বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা রত্ন এবং 16 শতাব্দীর বিখ্যাত জার্মান উপকথা ফাউস্টের উপর ভিত্তি করে এই নাটকটি লেখা হয়। এছাড়াও তার অনেকগুলো সাহিত্যকর্ম, তার মধ্যে উইলহেম মেস্টার্স অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে। এছাড়াও দ্য সরোস অফ ইয়াং ওয়ার্দার নামক একটি উপন্যাস রয়েছে। এবং গেটে কিন্তু জার্মান সাহিত্যে 18 এবং 19 শতকের দিকে ভাইমার ক্লাসিসিজম আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন এবং প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি এই আন্দোলনের সাথে বিভিন্ন রোমান্টিসিজম টাইপের যে রচনা, সেই রচনাগুলো তিনি দ্বারা উদ্বুদ্ধ হন এবং তিনি তার সাহিত্য রচনা করেন। অতএব খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে গেটে তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন দার্শনিক। আমরা এরপরে যে মানুষটি নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন ফেরদৌসি। তো ফেরদৌসি ছিলেন একাধারে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং তার পুরো নাম হচ্ছে হাকিম আবুল কাসেম ফেরদৌসি। তিনি 940 থেকে 1020 খ্রিস্টাব্দ এই পর্যন্ত তিনি ছিলেন পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি বিখ্যাত মহাকাব্য শাহনামার রচয়িতা এবং শাহনামা হচ্ছে একই সাথে ইরানের এবং সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকজনের জাতীয় মহাকাব্য বলা হয়। এবং 7ম শতাব্দীতে ফেরদৌসি মূলত সামানিয়ান সাম্রাজ্যের এই রানীর জন্য লিখেছিলেন, কিন্তু পারস্যে মুসলিম বিপ্লবের পর যখন সামানিয়ান সাম্রাজ্যের পতন হয় তখন ফেরদৌসি তার নতুন শাসক সুলতান মাহমুদ গজনবীকে তার লেখা উৎসর্গ করেন এবং মাহমুদ ছিলেন পারস্যের শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক এবং ফেরদৌসি তার 30 বছরের অধিক সময় নিয়ে এই মহাকাব্যটি রচনা করেন, যেটি কিনা ইরানের সাহিত্য সংস্কৃতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছেন। এবং বলা হয় শাহনামা হচ্ছে প্রাচীন ইরানের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে কাব্যকথা, যেখানে কিনা প্রায় 990টি অধ্যায় এবং 62টি কাহিনী রয়েছে এবং পুরো মহাকাব্যে প্রায় 60,000 বার অন্তমিল রয়েছে।
এটি ছিল মূলত ফেরদৌসির অনন্য নিদর্শন, এবং আমরা তার পুরো নাম কিন্তু জেনেছি। আমি আবারও বলছি, তার পুরো নাম ছিল হাকিম আবুল কাশেম ফেরদৌসি। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে করে মধ্যপ্রাচ্যে তার অবস্থানে আরো অনেক বেশি পৃষ্ঠপোষকতা টাইপের বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি, যে ফেরদৌসির শাহনামাকে নতুন করে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। আমরা এরপর যে মানুষের সম্পর্কে জানবো তার নাম হচ্ছে আলেকজান্ডার পুশকিন, এবং আলেকজান্ডার পুশকিনের জন্ম হচ্ছে 6 জুন 1799 সালে, এবং তিনি 10 ফেব্রুয়ারি 1837 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন রোমান্টিক ধাঁচের কবি, এবং তাকে অনেকেই রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি বলে, এবং অনেকেই আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসেবেও তাকে আখ্যা প্রদান করা থাকে। পুশকিন সর্বপ্রথম তার কবিতা এবং নাটকে ভার্নাকুলার বাচনভঙ্গি ব্যবহার করেন, এবং এটি হচ্ছে এমন একটি গল্প বলার পদ্ধতি যেখানে নাটক রোমান্টিকতার সংমিশ্রণে একটি বিশেষ এক্সপ্রেশন বা অভিব্যক্তি প্রকাশ হয়, এবং রাশিয়ান সাহিত্যে এটি ছিল একেবারে নতুন, এবং এই পদ্ধতিটি পরবর্তী লেখকদের, বিশেষভাবে অনেক লেখকদেরকে অনুপ্রাণিত করে। এবং তিনি ইতিহাস ভিত্তিক লেখাও লিখেছিলেন। তার ম্যারি এ স্টোরি অফ রাশিয়ান লাভ, এটি কিন্তু রাশিয়া সম্পর্কে একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। এই ছিল মূলত আলেকজান্ডার পুশকিনের অবস্থান, এবং তিনি কিন্তু পরবর্তীতে রাশিয়ার অনেকগুলো জায়গা থেকে তিনি পুরস্কারও লাভ করেন সেই সময়কার মধ্যে। আমরা জানবো আল্লামা ইকবাল, তার সম্পর্কে। আল্লামা ইকবালের আসল নাম হচ্ছে স্যার মোহাম্মদ ইকবাল, এবং তিনি আল্লামা ইকবাল নামে ব্যাপক পরিচিত। তিনি ছিলেন বিভাগ পূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তিনি আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা থাকে, এবং তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক বলা হয়। এবং তিনি তার ধর্মীয় এবং ইসলামের রাজনৈতিক দর্শনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন, এবং এই কারণে কিন্তু আমরা তার আলোচনা অনেকাংশে লক্ষ্য করতে পারি। মূলত তার যে প্রতিভার ক্ষেত্রে আমরা তার একটি পুরস্কারের কথা বলতে পারি। 1922 সালে নিউ ইয়ার্স অনার্সে তাকে রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলরে ভূষিত করে। মূলত এই পুরস্কারটি তার অবস্থান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও আল্লামা ইকবাল সম্পর্কে আরেকটি বিষয় বলা চলে, সেটা হচ্ছে পাকিস্তান সরকার তাকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করেন, এবং তিনি তার বাড়ি হচ্ছে শিয়ালকোটে অবস্থিত, এবং তিনি প্রায় দর্শন এবং সাহিত্যে অমর কিছু কবিতা রচনা করেন। তার মধ্যে আসরারি খুদি রয়েছে, জবাবে শিকওয়া রয়েছে, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এটি রয়েছে, এবং তিনি গভীর দার্শনিক ভাব নিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে তিনি তার সমৃদ্ধ রচনা করেন, এবং তিনি শিয়া চিন্তাধারার যে মানুষগুলো রয়েছে সেই শিয়া চিন্তা নায়কদেরকেও তিনি বিপুলভাবে প্রভাবিত করে থাকেন, সেটিও খুব গুরুত্বপূর্ণ। এই ছিল মূলত আল্লামা ইকবাল কর্তৃক আলোচনা। এখন আমরা যে মানুষের সম্পর্কে জানবো সেটা হচ্ছে ম্যাক্সিম গোর্কি, খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। তার পুরো নাম অ্যালেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ, তাকে ম্যাক্সিম গোর্কি নামে বলা হয়। তিনি 1868 সালের 28শে মার্চ জন্মগ্রহণ করেন, এবং 1936 সালে 18 জুন মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন রুশ সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মীও বটে, এবং তিনি নিজেই তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবে গোর্কি নামটি বেছে নেন। তার অনেক বিখ্যাত রচনা রয়েছে, তার মধ্যে আপনারা সবাই যে রচনাটি সম্পর্কে কিছুটা হলেও জানেন, সেটা হচ্ছে মা। এই মা নামক কালজয়ী উপন্যাসটি তিনি করেন, এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য 5 বার মনোনীত হয়েছিলেন, এবং তিনি লেখক হিসেবে সফল হওয়ার পর 15 বছর আগে থেকে তিনি প্রায় চাকরি পরিবর্তন করেন। তিনি বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াতেন, এবং তার সাহিত্যের বিকাশটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মূলত ম্যাক্সিম গোর্কি তার লেখায় প্রাধান্য দেন সমাজের নিচু শ্রেণীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনের গল্পকে, এবং আমরা দেখেছি 1898 সালে তার সংকলন রেখাচিত্র এবং কাহিনী প্রকাশিত হয়, এবং তিনি কিন্তু 1901 সালে বিপ্লবী ছাত্রদের হত্যা করার প্রতিবাদ জানিয়ে তিনি ছোড়ো পাখির গান, যেটি বাংলায়, এরকম একটি কবিতা তিনি রচনা করেন, এবং তিনি আসলে 1907 সালে তার সেই বিখ্যাত রচনাটি তিনি করেন, যেটা আমরা একটু আগে বললাম যে তার বিখ্যাত রচনা ছিল মা। এই মা রচনাটি তিনি করেন। আমরা আরেকজন বিখ্যাত লেখকের নাম শুনবো সবশেষে, তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ, এবং অমিতাভ ঘোষ হচ্ছেন একজন ভারতীয় বাঙালি লেখক এবং সাহিত্য সমালোচক। তিনি মূলত ইংরেজি সাহিত্য অবদানের জন্যই বেশি পরিচিত বটে, এবং তার যে জীবনের ক্ষেত্রে বলা যায় তিনি হচ্ছেন 1956 সালে জন্মগ্রহণ করেন, 19 ডিসেম্বর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন, এবং ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী তিনি ছিলেন, এবং তিনি মূলত অনেকগুলো পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হন তার লেখার কারণে। 1990 সালে তিনি দ্য শ্যাডো লাইন উপন্যাসের জন্য ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার, যেটি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 1995 সালে ক্যালকাটা ক্রোমোজোমের রচনার জন্য আর্থার সি ক্লার্ক পুরস্কার লাভ করেন, এবং 2007 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে, এবং তিনি 2018 সালে অর্থাৎ রিসেন্টলি ডিসেম্বর মাসে তিনি 54তম জ্ঞানপীঠ পুরস্কার সম্মাননায় ভূষিত হন। এছাড়া কিন্তু 2009 সালে তিনি রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের ফেলো নির্বাচিত হন, এবং তিনি বর্তমানে জীবিত রয়েছেন।
এই ছিল আমরা একদম প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ এবং বাছা বাছা সাহিত্যিকদের নিয়ে আলোচনা করলাম, এবং এই বিখ্যাত সাহিত্যিকদের জীবনী বা তাদের রচনা বা কি কি তাদের গুরুত্বপূর্ণ রচনা সেই সম্পর্কে প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় অনেকবার করে চলে আসে। অতএব এগুলো কিন্তু খুব সহজে হেলাফেলা করে ছেড়ে দেওয়ার মতো না। যদিও আমরা দেখতে পাই যে সাধারণত এই ধরনের প্রশ্ন একবার পরীক্ষা চলে আসে, পরের বছর রিপিট হয় না, কিন্তু তারপরও যেহেতু আমরা একাধিক ভর্তি পরীক্ষা বা একাধিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করছি, সুতরাং এই রচনাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে জেনে ফেলার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট আলোচনা, মহাকাশ এবং মহাকাশ ভিত্তিক অভিযান সমূহ। আমরা যে আলোচনাটি প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মহাকাশ এবং মহাকাশ ভিত্তিক অভিযান সমূহ এর আলোচনা। সর্বপ্রথম যাদের নাম উল্লেখ করা হবে সেই সংগঠনটা হচ্ছে নাসা, এবং নাসা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সংগঠন, এবং তার পুনরূপটা আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। আপনারা লোগোটিও দেখতে পাচ্ছেন পাশে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমরা অনেকে অ্যাব্রিভিয়েশন অনেক কষ্ট করে মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাব্রিভিয়েশন পাওয়া সম্ভব। তো সেই কারণে এটি খুব মনোযোগ দিয়ে আমাদের জেনে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাসা সম্পর্কে আমাদের কিছু তথ্য রয়েছে, যেমন 1958 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এবং এটি পূর্বতন নাকা নামে ছিল, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অ্যারোনটিক্স, যেটি কিনা অবলুপ্ত হয়ে 1958 সালের 29 জুলাই ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাক্ট অনুসারে নাসা প্রতিষ্ঠিত হয়। এবং নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যে প্রকল্পটি রয়েছে তার সাথে যুক্ত 5টি সংস্থার একটি সংস্থা, এবং নাসার বর্তমান যিনি প্রশাসক তার নাম হচ্ছে মাইক গ্রিফিন। এবং নাসার যে উৎক্ষেপণ কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে ফ্লোরিডার কেপ ক্যানভেরালে সেই নাসার উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, এবং নাসার সদস্য হিসেবে রয়েছে প্রায় 22টি ইউরোপীয় দেশ, তারা নাসার সদস্য রয়েছে। এবং নাসার সৃষ্টি নিয়ে যদি আমরা আলোচনা করি, এটি কিন্তু 1946 সালে প্রথমে শুরু হয় ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি দ্বারা, পরবর্তীতে 1958 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। এবং নাসা সম্পর্কিত অনেকগুলো আইন রয়েছে, যেমন আমরা যদি উল্লেখযোগ্য আইন বলি, 1910 সালে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন PL নামে একটি আইন হয়। 1961 সালের অ্যাপোলো অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ নাসার অভিযানের ক্ষেত্রে। 1970 সালে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট সংগঠিত হয়। 1984 সালে অথরাইজেশন অ্যাক্ট সংগঠিত হয়, এবং 1988 সালে আমরা দেখেছি স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথরাইজেশন অ্যাক্ট, সেটিও সংগঠিত হয়। এটি ছিল মূলত নাসা কেন্দ্রিক আলোচনা। আমরা মহাকাশের অন্যান্য অভিযান সম্পর্কে একটু শুনবো, আমরা পরবর্তী আলোচনা মুভ করি। আমরা দেখতে পাচ্ছি কারা কারা মহাশূন্যে প্রথম অবস্থান তারা তৈরি করেছেন, মহাশূন্যে সর্বপ্রথম যারা গমন করেছেন তাদের নিয়ে আমরা আলোচনাটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম যে মহাশূন্যচারী ছিলেন, প্রথম মহাশূন্যচারী হিসেবে যারা খ্যাত, তাদের প্রথম মানব ছিলেন ইউরি গ্যাগারিন, এবং প্রথম মানবী ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এবং এই ইউরি গ্যাগারিনের দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভাও সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে ছিলেন। এবং যেই মহাশূন্য যানে করে তারা এই অবস্থানটি তৈরি করেন সেটি হচ্ছে ভোস্টক 1। ইউরি গ্যাগারিন ভোস্টক 1-এর মাধ্যমে প্রথম মহাশূন্যে গমন করেন, এবং ভোস্টক 6-এর মাধ্যমে ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি মহাশূন্য যানের সেই ভোস্টক 6 নামক মহাশূন্য যানের মাধ্যমে তিনি মহাশূন্য গমন করেন। এবং ভোস্টক 1 দ্বারা ভোস্টক 1-এর যে সময়কাটি অর্থাৎ সেটি যখন উৎক্ষেপণ করা সেটি ছিল 1961 সালের 12 এপ্রিল, এবং ভ্যালেন্টিনা 16 থেকে 19 জুন 1963 সালে প্রথম মহাশূন্যচারী হিসেবে তিনি গমন করেন। এটি আমাদের জানা দরকার ছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মহাশূন্যে পর্যটনের ক্ষেত্রে মহাকাশের প্রথম পর্যটক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনিস টিটো, এবং মহাকাশে প্রথম নারী ছিলেন নারী পর্যটক যিনি তিনি হচ্ছেন আনুশে আনসারি। এই ছিল মূলত মহাশূন্যে পর্যটক যারা তাদের অবস্থান, সেটিও আমরা একটা আলোচনা করে ফেললাম। আমরা এর পরবর্তী যে আলোচনাটি করব, আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করে দেখতে পাবো মহাকাশ ভিত্তিক অভিযান। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা অনেকগুলো অভিযান দেখতে পেয়েছি, সেই অভিযানগুলো নিয়ে মূলত এইবারের আলোচনাটি করা হচ্ছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্পুটনিক 2। স্পুটনিক 2 অভিযানটি এই মহাশূন্য যানের মাধ্যমে কোন অভিযানটি আসলে পরিচালনা করা হচ্ছে সেটি আমরা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম মহাশূন্য যান, যেটি কিনা সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত। এই মহাশূন্য যানের যাত্রী ছিল লাইকা নামের একটি কুকুর, এবং এই প্রশ্নটি কিন্তু অনেকবার চলে আসে যে সর্বপ্রথম কোন প্রাণী গমন করে, সেটি হচ্ছে লাইকা নামের একটি কুকুর, এবং এটি স্পুটনিক 2 এর মাধ্যমে সেই মহাশূন্য যানে গমন করে। আমরা দেখতে পাচ্ছি ভোস্টক 1, যেটি নিয়ে আমরা একটু আগেই জানলাম, এবং মানুষ নিয়ে যাত্রা শুরু করে প্রথম এই ভোস্টক 1, যেটি কিনা 1961 সালের 12 এপ্রিল ইউরি গ্যাগারিন এই মহাকাশ যানে করে তিনি পৃথিবীকে পরিক্রমণ করে থাকেন। ভোস্টক 6 হলো প্রথম নারী মহাশূন্যচারীবাহী মহাকাশযান, যেখানে কিনা ভ্যালেন্টিনা তেরেস্কোভা
তিনি তার নামে এই মহাশূন্যচারী তিনি 1963 সালের 16 জুন তিনি মহাশূন্যে যাত্রা করেন, যেটি প্রথম হিসেবে বছর 6 তিনি যাত্রা করেন। আমরা দেখতে পাচ্ছি লুনা 9। লুনা 9 হচ্ছে প্রথম সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণকারী মহাশূন্য অনুসন্ধানী যান। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে মহাকাশী গমনের বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা এখন চাঁদে গমন করা বা চাঁদের পৃষ্ঠে অবতরণকারী মহাশূন্য যান নিয়ে আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি অ্যাপোলো 11 হচ্ছে চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশ যান, এবং যেই অভিযানটিতে অংশ নেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন। আমরা ছোটবেলা থেকে এই কনসেপ্টটি সম্পর্কে বা এই যে অভিযানটি সম্পর্কে পড়ে এসেছি, যে অ্যাপোলো 11 এই যানটি সম্পর্কে। এবং আমরা দেখতে পাচ্ছি 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখেন এবং তার এটি বিখ্যাত মন্তব্য করেন, যেটা হচ্ছে দিস ইজ দ্য স্মল স্টেপ ফর ম্যান বাট আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। সো বেসিক্যালি এই আলোচনাটিও খুবই গুরুত্বপূর্ণ, যে তার প্রথম মন্তব্য কি ছিল, এই প্রশ্নটি কিন্তু চলে আসেন এবং কত সালে এবং তারিখটি কিন্তু আপনারা মনে রাখবেন, যেহেতু এই প্রথম চন্দ্র অভিযানের খবরটি বা আলোচনাটি সবচেয়ে বেশি পরীক্ষা চলে আসে, সেটি হচ্ছে 1969 সালের 20 জুলাই। আমরা দেখতে পাচ্ছি মার্স 2, যেটি কিনা মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্য অনুসন্ধানী যান। অর্থাৎ আমরা মহাকাশে যাত্রাটি জানলাম, চাঁদে গমনের যাত্রা জানলাম, মঙ্গল গ্রহের যাত্রাটি আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডসেট 1, এটি হচ্ছে রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ ল্যান্ডসেট 1, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে ভয়েজার হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটোর কক্ষপথে প্রেরিত যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ যান এই ভয়েজার, এবং এই মহাকাশ ভিত্তিক অভিযানটিও খুবই গুরুত্বপূর্ণ। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো মহাকাশের যে অভিযান সেই বিষয়ে আমরা জানলাম। আমরা আলোচনার খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এরপরে যেটি দেখে নিব সেটি হচ্ছে আমাদের পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ, যে কোন কোন বছরের প্রশ্নগুলো আমাদের আজকের লেকচারের সাথে কানেক্টেড, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2017 সালে, কারণ হচ্ছে যে এটি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এবং এর যে উত্তরটি, সেই উত্তরটি হচ্ছে 2017 সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হচ্ছেন কাজুও ইশিগুরো। তিনি একজন ব্রিটিশ সাহিত্যিক, যদিও তিনি জাপানি বংশোদ্ভূত, এবং তিনি তাকে রয়্যাল সুইডিশ একাডেমি সাধারণত এই পুরস্কারটি ঘোষণা করে থাকে, তারা এটি ঘোষণা করে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে। ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট টাইম 17 সালে একবার এসেছে, 16 সালে একবার এসেছে, জাহাঙ্গীরনগরেও একবার এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং উত্তরটি হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে। এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে একটি ইউনিটে, আরেকটি ইউনিটে একবার এসেছে, জগন্নাথও একবার এসেছে। সো এর উত্তরটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয় সেই অঞ্চলটি কি। সো বেসিক্যালি এর উত্তরটি হচ্ছে মেরু অঞ্চল, এবং এই প্রশ্নটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একবার এসে খুব রিসেন্ট টাইম এসেছে। আমরা দেখতে পাচ্ছি ইমরুল কায়েস, তিনি কে ছিলেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি, এটিও ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 2017 সালে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সাহিত্যে নোবেল পুরস্কার কে প্রত্যাখ্যান করেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই ব্যক্তিটির নাম জেনেছি, এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে এই নোবেল পুরস্কার কিন্তু প্রত্যাখ্যান করা যে কনসেপ্টটি, সেই প্রত্যাখ্যান করা কনসেপ্টটি কিন্তু অনেক আগে থেকেই চলে এসেছিল। আমরা অর্থনীতিতে এই বিষয়টি লক্ষ্য করতে পেরেছি, এবং সেই সাপেক্ষেই সাহিত্যে নোবেল পুরস্কার যে প্রত্যাখ্যান করা সেই আলোচনাটি চলে এসেছে। তো বেসিক্যালি এর উত্তরটি হচ্ছে জ্যা পল সার্ট্রে। আমি কেন এতগুলো কথা বললাম, অনেকে আবার মনে করেন লি ডাকথো এর কথা। লি ডাকথো কিন্তু তিনি নোবেল পুরস্কার ওই মোমেন্টে গ্রহণ করেননি, তিনি প্রত্যাখ্যান করেননি, তিনি আসলে গ্রহণ করেননি ওই সময়। তিনি মনে করেছেন যে তাকে প্রদান করা নোবেল পুরস্কারের যে কারণটি, সেই কারণটি সম্পন্ন হয়নি। কিন্তু এক্ষেত্রে উত্তরটি হবে সাহিত্যে নোবেল পুরস্কারের ক্ষেত্রে তিনি হচ্ছেন জ্যা পল সার্ট্রে। এবং এই জ্যা পল সার্ট্রের যে প্রত্যাখ্যানের বিষয়টি, এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একবার এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একবার এসেছে প্রশ্নে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা। এর উত্তরটি হচ্ছে ভ্লাদিমির লেনিন, তার লেখা এই বিষয়টি, এবং এটা 38তম BCS এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি মহাশূন্যে উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। এর উত্তরটি হচ্ছে স্পুটনিক, এটি হচ্ছে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। এটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2 বার এসেছে, 2007 সালে 2006 সালে এই প্রশ্নটি চলে এসেছে। মহাশূন্যে মনুষ্যবাহী উৎক্ষেপণকারী তৃতীয় দেশ হচ্ছে চীন, যেটি কিনা CUB 2006 এসেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি এটি হচ্ছে চীন, এবং এটিও কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে 2006 সালের বি ইউনিটে চলে এসেছে।
সো আজকে এই ছিল আমাদের লেকচার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই লেকচারটিকে আত্মস্থ করার জন্য। আশা করি আপনাদের জন্য লেকচারটি বোঝা খুবই সহজতর হয়েছে, এবং আপনারা চেষ্টা করবেন নিজেদের মতো করে আরও প্র্যাকটিস করার, অভিযানগুলো সম্পর্কে একটু মনে রাখার। বেস্ট হবে যদি আপনারা মানচিত্র দেখে প্রত্যেকটি বিষয় নির্ণয় করার অবস্থান তৈরি করেন, এবং একই সাথে আপনারা যদি তথ্যগুলো খাতা কলমে টুকে নেন এবং একটু বারবার রিভিশন দেওয়ার চেষ্টাটি করেন, অবশ্যই সেটি মনে থাকবে। একটু খাটতে হবে সাধারণ জ্ঞান নিয়ে, কারণ সাধারণ জ্ঞানে যেহেতু একটু বেশি মার্ক থাকে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে, সো একটু খাটতেই হবে। সো সেই জায়গা থেকে আমি আশা করব আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা, এবং অবশ্যই প্রত্যেকটি তথ্য যাতে খুব ভালোভাবে মনে থাকে, আপনারা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, সেই শুভকামনা বা সেই চাহিদা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের সাথে অন্য কোনো লেকচারে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।